জেলা সভাপতির পারমিশন নিয়ে এবং রাজ্য সরকারের পারমিশন নিয়ে আজকে একটু অত্যন্ত বেদনাহত চিত্তে এবং মর্মস্পর্শী কথা এবং বার্তা আপনাদের কাছে দিচ্ছি। বাংলার মানুষের প্রতি যেভাবে একটার পর একটা ঘৃণা সারা ভারতবর্ষব্যাপী যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, ভারত সরকার যেগুলো করছেন, সেই ব্যাপারেই কিছু কথা এবং কিছু নিদর্শন আপনাদের কাছে আমরা তুলে দেব। আপনাদেরকে অবগত করি যে কেরল থেকে একটা শ্রমিক স্পেশাল ট্রেন আসছিল গত 8ই জুন রাত 10টার সময়। ওই কাহানগড় নাকি কাহানগড় স্টেশন থেকে ছাড়া হয়। ওইখান থেকে স্টেশনে রাত 10টার সময় স্টেশনে ছাড়ে। যে সমস্ত শ্রমিকদেরকে নিয়ে ছাড়া হয় তারা সবাই অত্যন্ত ভালোভাবে আমাদের স্বাস্থ্যবিধি সমস্ত চেক আপ করেই ট্রেন ছেড়েছে এবং আস্তে আস্তে ট্রেন আসে। রাত্রিবেলায় ভালোই আরাম ছিল, সকালেও আরাম ছিল। তারপর গরম হয়, অত্যন্ত রোদে গরম হয়, প্রচণ্ড গরমও আছে ওই সাইডে। এবং সবচেয়ে বড় ঘটনা যে আমার জানা গেছে যে 1850 থেকে 1900 যাত্রী ওই ট্রেনে লোড করা হয়েছিল। অতটা লোড করার কথা ছিল না, একটু সোশ্যাল ডিস্টেন্স না মেনেই এই লোড করাটা হয়। গরমটা বেশি এবং অত্যন্ত গরমের জন্য রাত্রি 9 তারিখের রাত্রিবেলায়, 9 তারিখে যে রাত্রিবেলা হয় আর কি, সেই 9 তারিখে রাত্রি 1:30টার সময় আমাদের যে রোপো গ্রাম পঞ্চায়েত জয়পুর ব্লক, সেই জয়পুর ব্লকের রোপো গ্রাম পঞ্চায়েতের বালি গ্রামের ওইখানে ওরা 7-8 জন ওই ট্রেনে ছিল। তার মধ্যে আমাদের যে রেশমা খাতুনের যে বাচ্চা, নাম হচ্ছে রাবিয়া পারভিন, 18 দিনের বয়স। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে 28 মার্চ ওনাদের টিকিট কাটা ছিল বেঙ্গল ফিরে আসার। ওই প্রেগনেন্সি এইখানে এসে বাচ্চা হওয়ার জন্য সেটা করেছিল। তো আমাদের সেদিন হঠাৎ করে 22 তারিখে একটা আনপ্ল্যান লকডাউন হয়, তার জন্য আসতে পারেননি। যখন আসতে পারলো না তখন এবারে আসছিলেন ওনারা। টাকা পয়সা ছিল না ওদের হাতে, এখনও টাকা পয়সা ওদের হাতে নেই। তাই শ্রমিক স্পেশালের জন্য অপেক্ষা করে না খেয়ে না দিয়ে কিছু কম খেয়ে ওনারা আসছিলেন। আস্তে আস্তে ওই অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার ওই সময় জায়গাতে কোনোখানে স্টেশনে ওরা দেখে, ওরা ঘুম ভাঙে মায়ের, বাচ্চাটাকে একটু আলাদা মূর্তিতে দেখে। মা ওকে দুধ দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু দুধ ধরেনি। তখন ওর বাড়ির লোককে বা স্বামীকে বা আমাদের দিলদার বলে একজন আছে শেখ, ওদের এই বাড়ির গার্জেন, তাকে বলে যে এমনি কিছু ব্যবস্থা করো। সে তখন রেলের হেল্পলাইনে 139-এ ফোন করে। রেলের হেল্পলাইনে ফোন করার পর রেলের হেল্পলাইন তাকে বলছে যে ये हम लोग का काम नहीं है। ট্রেন আছে কোথায় তখন? তো তখন উড়িষ্যা ঢুকেনি, অন্ধ্রপ্রদেশ পেরোচ্ছে, উড়িষ্যা ঢুকছে এই জায়গায়, বা অন্ধ্রপ্রদেশ পেরিয়ে ছত্তিশগড় ইত্যাদি জায়গাগুলোতে ঢুকছে। এরকম ধরনের জায়গাতে হবে ট্রেনটা। তো এই জায়গায় দাঁড়িয়ে তাদের যে ভাষা, তাদের যে কথাবার্তা, মানে ভারত সরকারের যে রেল, সে তাদেরকে বলছে যে हम लोग का काम नहीं है, वो दीदी को फ़ोन करो, बंगाल गवर्नमेंट को फ़ोन करो। बोलते अच्छा आप लोग बात करते भाई, दीदी बंगाल का मुख्यमंत्री है, उसको हम कैसे हम फ़ोन कर मिले? और रेल का अंदर में जो हम लोग पैसेंजर है, ये काम तो रेल का है, कुछ नहीं बोलना है तुम लोग से, फ़ोन ওরা কেটে দেয়। সবাই মিলে চিন্তা ভাবনা করে সামনে একটা বেরহামপুর না এরকম কিছু স্টেশনের সামনে আসে, সেখানে একটু চেঁচামেচি হয়, সবাই এদের সাথে সাথ দেয়। কিন্তু এদেরকে কোনো চিকিৎসা ব্যবস্থা করা হয়নি। উপরন্তু যারা রেলের ফোর্স এদেরকে ধমকি দেয়, मत उधरो, तुम लोग परिযায়ী শ্রমিক है।
तुम लोग में कोविड है, एकदम मत उतरो बोल देता है। ওদিকে ধুমকে চুমকে। और बंगाल में तो कोविड ज़्यादा है, आ रहा कहाँ से न केरल से, बंगाल में कोविड है। এই সব কথাবার্তা মানে ভারতবর্ষের সরকার, আমাদের ভারতবর্ষের সরকার আমাদের বাংলাকে মানে পশ্চিম বাংলাকে চীনের ইউহান বলে প্রতিপন্ন করার জন্য সারা বাংলার থেকে বাইরে সারা পশ্চিম ভারতবর্ষের সমস্ত জায়গায় এই বক্তব্যটা তারা চালিয়েছেন এখনো পর্যন্ত। ধিক্কার জানাচ্ছি এরকম ধরনের চিন্তা ভাবনাকে। আমাদের একটা বক্তব্য পরিষ্কার যে এইভাবে যেভাবে রেল ওই পরিবার বা আমাদের বাংলার মানুষের উপর, শ্রমিক স্পেশাল যারা আসছে তাদের উপর যে অন্যায় ব্যবহার করছে, এই বিষয়ে আমি দিলদারকে জিজ্ঞাসা করলাম যে দিলদার ভাই, তুমি এই ব্যাপারে কী বলতে চাইছো? তুমি কি চাইছো যে রেল বোর্ডের বিরুদ্ধে মামলা করতে? তুমি বলছে জরুর আমরা চাইছি, তার কারণ এটা আজকে আমার প্রতি হয়েছে, আরও অন্যজনের প্রতি হবে। তবে এই রেলের বোর্ডের বিরুদ্ধে মামলা করার জন্য যদি সবাইকার সাধারণ মানুষ বা আপনাদের সবাইকার মদত পাই, তাহলে আমি রেল বোর্ডের বিরুদ্ধে মামলা করব। এই অসুস্থ হওয়ার পরে কি হয়েছে, শিশুটা কি হয়েছে? অসুস্থ হওয়ার পরে কি হয়েছে সেটা মা দেখছে দুধ ধরছে না, কি হয়েছে না হয়েছে সেই বক্তব্য তো আমরা জানি, কেউ জানি না। ওর মা বলছে আমি তো আর ডাক্তার নই যে আমি বুঝতে পারছি, তবে এইটুকু দেখছি আমি আমার মেয়ে দুধ ধরছে না এবং অস্বস্তি ফিল করছে, একটু মনে হচ্ছে যেন নিঃশ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, হাত পাগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, এই ধরনের একটা উপলক্ষ দেখা দেয়। তখন 139-এ ফোন করা হয়। এটা একটা এত বেদনাদায়ক ভাবনা, এত বেদনাদায়ক ভাবনা যে রেল যে এত মানবিক হয়ে গেছে। কোথায় সেই মমতা ব্যানার্জির আমলের রেল? একটা সামান্য খাবারে একটা আরশোলা বেরোলেই একটা বিরাট বড় খবর হতো এবং তার প্রতিকার হতো। আর আজকে এই জায়গায় রেল চলে গেছে, কোথায় চলে গেল বুলেট ট্রেন সে আপনারা দেখতেই পাচ্ছেন। বিভিন্ন রকম চিন্তাভাবনা প্রতিশ্রুতি সব ধূলিসাৎ। যে সমস্ত আজকের অবস্থা ভারতবর্ষে, আজকে পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন জোটে না, অথচ এরোপ্লেন চলে যায় ভারতের বাইরে যারা আছে সেই সমস্ত ধনী ব্যক্তিদের আনার জন্য। আজকে পরিযায়ী শ্রমিকদেরকে চিকিৎসা হয় না, অথচ যত আজকের এই করোনা সংক্রান্ত রোগ সব এরোপ্লেনে করে বয়ে নিয়ে এসে ভারতবর্ষে যারা ঢুকিয়েছিল তারা এইসব শ্রমিক বা গরিব মানুষরা নয়, অথচ তাদের জন্য কোনো ভাবনা নেই, তাদের জন্য কোনো চিন্তা নেই ভারত সরকার। বাচ্চাটা মারা গেছে মোটামুটিভাবে ওরা বলতে চাইছে যে আমরা অন্ধ্রপ্রদেশটা তখন ছেড়ে গেছি, এইবারে ট্রেন যাচ্ছে, ট্রেনের বাইরে অন্ধকার, স্টেশন কোনো বলা যায় না, তবে যে জায়গায় দাঁড়িয়েছিল আমরা পড়েছিলাম হয়তো বেরহামপুর বলে কোনো একটা স্টেশনের সামনেই এই জায়গাটাতে আমাদের চেঁচামেচিটা হয়েছিল। তারপরে আর বাচ্চাটা বেঁচে আছে বলে আমরা ভাবিনি, আমাদেরকে নামতেও দেয়নি। অবস্থা খুব সিরিয়াস, আমরা শুধু কাঁদছিলাম, আমাদের আর অন্য কোনো কথা ছিল না। এক কথায় রেলের কাছ থেকে কোনো সাহায্য পাইনি, সাহায্য তো পায়নি, অমানবিক ব্যবহার, দুর্ব্যবহার। খড়গপুরে যখন পৌঁছেছে তখনকে ওরা ফোন করেছিল আমাদের যে থানা, মানে আমাদের বেঙ্গলের জয়পুর থানাতে। জয়পুর থানা বিভিন্ন জায়গার সোর্স দিয়ে আমাদের এসপিকে বলে বা আরও খড়গপুরের ডিআরএমের সাথে কথাবার্তা বলে এইটা তবে হাল্লা হয়। হাল্লার পরে তখন ওদের কাছে ফোন গেছে क्या मदद चाहिए, क्या मदद चाहिए। तो जब तक ये फ़ोन गया जो क्या मदद चाहिए, तब तक मदद का कोई ज़रूरी नहीं था, तब तक जो हुआ था, जो हुआ वो हो चुका था। এটা হচ্ছে সবচেয়ে বড়। আজকে বাড়ি গিয়েছিলেন আপনি? আমি ওদের বাড়ি গিয়েছিলাম, সান্ত্বনা জানাবার জন্য গিয়েছিলাম। কান্নাকাটি করছিল, মেয়েটিকে ডাকলাম, জিজ্ঞাসা করলাম, মেয়েটা পাচ্ছিল না। আমি আপনাদেরকে এটাতে সমস্ত ভিডিও আছে দিয়ে দেবো। এবং আমি আপনাদের শুধু একটাই বলবো যে মিডিয়ার কাছে আপনারা কমসে কম সত্য কথাগুলো সবার বিরুদ্ধে লিখুন, ভয়ের কোনো কারণ নেই। মিডিয়া হচ্ছে আমাদের ডেমোক্রেসির একটা অঙ্গ, এগুলোকে ভাবনা করেই আপনাদের এগোতে হবে। যদি আমাদের বিরুদ্ধে হয় লিখবেন, আরও কারোর বিরুদ্ধে হয় লিখবেন,
আমরা যারা আজকে স্টেটমেন্ট দিচ্ছি তাদের বিরুদ্ধে হয় লিখবেন, এই জায়গাটা আজকে দুর্বল হয়ে যাচ্ছে। এই জন্যই আমি বলছিলাম আজকে সাধারণ গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য মমতা ব্যানার্জিকে দায়ী করা হচ্ছে। তার শুধু একটাই কারণ যে তিনি পুঁজিপতির বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষে লড়াই করেন, এটাই হচ্ছে ওনার দোষ। আর আজকে বলা হচ্ছে যে মমতা ব্যানার্জি করোনা এক্সপ্রেস বলেছেন। আমি আজকে বলবো একটি কথাই, যদি একটা ট্রেনে 1950 লোক আসে গাদাগাদি করে, তাহলে বেঙ্গলকে শেষ করার জন্য এগুলো চক্রান্ত কিনা, বিশেষ করে মহারাষ্ট্র থেকে যতগুলো এসেছিল। তাই বাংলার মানুষ বলল যে মহারাষ্ট্র থেকে এতগুলো ট্রেন একই দিনে এমন সময়ে ঢোকানো হলো যখন বাংলা আমফানে বিপর্যস্ত, যখন বাংলার মুখ্যমন্ত্রী আমফানে বিপর্যস্ত মানুষকে বাঁচাতে ব্যস্ত, সেই সময়তে এগুলোকে ঢুকিয়ে দেওয়া হলো। সে বাংলার মানুষ বলেছিল এটা করোনা এক্সপ্রেস ঢুকিয়ে দিচ্ছে ভারত সরকার, এবং তাদের উদ্ধৃত কথা আমার নেত্রী বলার জন্য আমি মনে করি সে সাধারণ মানুষের কথা বলেছে, সে গরিব মানুষের কথা বলেছে। আজকে কিছু সংখ্যক মানুষকে কত ছিল মহারাষ্ট্রে, হয়তো 7,000 কি 5,000, সেই 5 থেকে 7,000 মহারাষ্ট্রিয়ানকে একটু ধীরে ধীরে আনা যেত। একটু ধীরে ধীরে এনে পরে কী হতো যে আজকে আপনারা তো পরিষ্কার দেখতে পাচ্ছেন যে মহারাষ্ট্র থেকে যারা এসেছে তাদেরই তো ইনফেকশনটা বেশি পাওয়া যাচ্ছে ভাই। তাই পুরুলিয়ার মতো জায়গাতেও 83 জন এখনো পর্যন্ত খুঁজে পাওয়া গেছে, যেখানে আমরা গ্রিন জোনে ছিলাম। তাহলে এই ভয়ার্থ জিনিসটা আজকে 9.5 কোটি 10 কোটি মানুষের ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করে শেষ পর্যন্ত বলল পরিযায়ী শ্রমিককে যদি আমরা জোর করে পাঠিয়ে দিতে পারি তাহলে বেঙ্গলে করোনার সংখ্যা বাড়বে। কি করে বেঙ্গলে করোনা সংখ্যা এখনো পাচ্ছে না? এখনো বেঙ্গলে করোনা সংখ্যা কতদিন কত রকম আওয়াজ যে অমুক জায়গাতে লাশটা গায়েব হয়ে গেল, অমুক জায়গাতে করোনা রুগীটাকে পাচার করে দিল, এইটা রুগী পাচার, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। তো যতগুলো দেখা গেল কোমরবিড, আজ কোমরবিডে মারা যাওয়া আর এমনি মারা যাওয়া, এবং সবগুলো নিয়েও যদি একসঙ্গে যোগ করা হয় তাও কি এটাকে চীনের ইউহান বলা যায়? যেন আমার আপনার যে সমস্ত রিপোর্টার আমার সামনে বসে আছেন আপনাদের সবাইকারই করোনা আছে। এই অপপ্রচার চলছে বাংলার বিরুদ্ধে। এবং এখন ভার্চুয়াল র্যালি, ফরেস্ট ভার্চুয়াল র্যালি। আজকে আপনারা জানেন যে আমাদের দেশের সবচেয়ে বড় শিল্পপতি রতনলাল টাটা, সেও বলেছে যে আমি খুব ভুল করেছি পিএম কেয়ারসে টাকা দিয়ে, তার কারণ সেই টাকার কোনো হিসাবও আসছে না, সেই টাকার হিসেব উনি দেবেনও না, এবং সেই টাকা কোথায় চলে যাবে আমি জানি না। আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার শুধু হাততালি দেওয়া, প্রদীপ জ্বালানো, কাঁসর ঘন্টা বাজানো আর উপরে বড় বড় বাতি ফাটানো, এই বাদে করোনার জন্য কোনো ট্রিটমেন্ট করেনি। বেঙ্গলকে শুধু কতকগুলো ইউজলেস কিট পাঠিয়েছিল, যে কিটগুলো ভালোভাবে টেস্ট করা যাচ্ছিল না, এবং 2 নম্বরই কিট। এই ছাড়া ভারত সরকার কোভিডের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমার জানা নেই। শুধু 5 কেজি করে চাল দেওয়ার কথা, আর ডালটা এখনো আসেনি। ডালটা এসেছে যেটা 2 রকমের, এবারে হয়তো দেবে। এর বাইরে ভারত সরকার ইন জেনারেল সাধারণ মানুষের জন্য কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কিছু সংখ্যক পিপি পাঠিয়েছিল আর মাস্ক পাঠিয়েছে। এর বাইরে তো বেঙ্গল গভর্নমেন্ট দিল্লির কাছে কিছু পায়নি। অথচ আমার 52,000 কোটি টাকা, আমার প্রাপ্য 52,000 কোটি টাকা ওনারা দিচ্ছেন না। এই আলোচনা, এই আলাপ সবাইকার সামনে হওয়া উচিত, মুখোমুখি বসা উচিত প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর, যে কেন উনি দেবেন না। যাই হোক, আমি আপনাদেরকে বলছি এটা আপনারা সবাইকে বলুন, মানুষের কাছে এই বার্তা পৌঁছাক। বাংলাকে এইভাবে অপমান করবে বাংলার মানুষ তা সহ্য করেনি, আগামী দিনেও করবে না। বাংলাকে পারবে না, বাংলা লড়বেই, আর
বাঙালিকে বাঁচাও, সমস্ত বাংলার মানুষকে বাঁচাবে, আর করোনা মুক্ত হবেই, আমাদের লড়াই থামবে না, আমরা বলে দিচ্ছি। এই পরিবারের বাড়িতে রেলের ওই দিলদার আনসারিকে রেল কি কোনো ভুল বয়ান আজকে কিছু লিখিয়ে একটা ভুল বয়ান লিখিয়েছে, মানে শুনুন, ঘটনা হচ্ছে উনি আমাকে যেটা বললেন সেটা হচ্ছে, দাদা আমাকে একটা লেখানো হয়েছে, আমি বললাম যে বাবা বাংলাতে লেখো, আমি তো হিন্দি জানি না, হিন্দি বলতে পারি কিন্তু জানি না। তার কারণ হচ্ছে যে এখন দেখুন, বলতে সবাই জানে, আবার লিখতে কেউ পারে না, এটা হয়। তো বলছে আমি হিন্দি পढ़ते পারবো না, বাংলায় লিখুন। বলছে नहीं नहीं कुछ नहीं होगा, ये आप लोग का मदद के लिए लिख रहा है। আর যখন আমি দেখলাম আমার কাছে যে কাগজটা এসেছে তাতে লিখেছে, ওই লেখাটা লেখা আছে যে রেল আমাদের সাথে কোনো অমানবিক কাজ করেনি, এইগুলো লিখে এই চিঠিটা পাঠিয়ে দিয়েছে। দেখুন এটা লিখিয়েছে। তো বলছি যে দেখুন আপনারা এটা লেখাচ্ছেন, কিন্তু আমি কিন্তু এটা প্রতিবাদ করছি, আমি কিন্তু ভুল লেখালে কিন্তু ছেড়ে কথা বলবো, এটা বলেছে ওনারা বলেছেন। এটা পরবর্তী পদক্ষেপ কি নেবেন? পরবর্তী পদক্ষেপ আমি বললাম কোয়ারেন্টাইন শেষ হোক, দিলদার আসবে আমাদের কাছে, দিলদারকে নিয়ে আমি হাইকমান্ডের সাথে কথা বলে হাইকোর্টে রেল বোর্ডের বিরুদ্ধে মামলা করার ভাবনাও আমাদের মাথার মধ্যে আছে। বাড়িতে যে গিয়েছিলেন কি ধরনের সাহায্য হাত বাড়িয়ে দিলেন তাদেরকে? আমরা বলে এসেছি তোমাদের মানসিকভাবে আমরা তোমাদের সাথে সবসময় আছি, এবং বিভিন্ন আমার এলাকায় যত লোক আছে সবাইকে নিয়ে গেছিলাম, আমাদের নেতাদেরকে সবাইকে নিয়ে গেছিলাম, আমরা ওদের পাশে দাঁড়িয়ে আছি। ওদিকে বেশ বলে দিয়ে এলাম যে যখনই যা দরকার পড়বে আমি আমার ফোন নাম্বার দিচ্ছি, আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার জেনারেল সেক্রেটারি আছে নবেন্দু মাহালি, তার সাথে দেখা সাক্ষাৎ করবে, এবং আমরা সবাই একসাথে থেকে বলে এলাম যে খাওয়া দাওয়া, অর্থ এবং না অসুবিধা, যা কিছু অসুবিধা সব আমাদেরকে জানাবে, আমরা তোমাদেরকে উত্তর হেল্প করে যাব। তাহলে তাদের পরিবার কি রেলের বিরুদ্ধে আমরা 21,000 টাকা, আজকে 21,000 টাকা হাতে দিয়েছি, এবং আরও যারা ছিল ওদের সাথে তাদের বাড়িতেও 2,000 2,500 করে দিয়ে এসেছি। তাদের পরিবার কি রেলের বিরুদ্ধে আইনি লড়াই লড়বে? ও নিজে বলেছে যদি আমাকে একটা রেলের বোর্ডের বিরুদ্ধে, আমি একলা পারবো না, আপনারা সবাই যদি সাহায্য করেন আমি কিন্তু এইটা আইনি লড়ার জন্য রাজি আছি। তার কারণ রেল আজকে আমার সাথে যা করেছে পরবর্তীকালে আরও সবাইকার সাথে করবে, তাই এই আইনি লড়াই আমি রাজি আছি, আপনাদের সবাইকার মদত থাকলে আমরা মদত করব। আমি একটু দেখুন, আমি দল করি, হাইকমান্ডের কাছ থেকে আলোচনা করে সিদ্ধান্ত হলেই আমরা এই ব্যবস্থা নেব। তবে 14 দিন কোয়ারেন্টাইন ওরা আছে, ওরা 14 দিনে বেরোয় যাবো, আবার পরে দেবো ব্যবস্থা।